ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মিলি মোবাইল সামনে রেখে টিকটক ভিডিওতে নাচানাচি করছে। তখনই তার মা সেখানে চলে আসে, মোবাইলটা কেড়ে নেয় সে আর বলে, মিলি, নাস্তা রেডি হয়ে গেছে, খাবার খাও আর স্কুলের জন্য প্রস্তুত হও। মা, মোবাইলটা একটু দাও না, শুধু এই ভিডিওটা শেষ করতে দাও। দেখো না মা, নতুন ডান্স ট্রেন্ডে এসেছে, এটা ভাইরাল হবেই হবে। আপু, আগে তুমি স্কুলে যাও, তারপর নাচের ট্রেন্ড ভিডিও করো। তুই চুপ করবি? তুই না আমার ছোট ভাই, বড়দের মতো উপদেশ দিচ্ছিস কেন বলতো? ও তো ঠিক বলেছে, আল্লাহ হিদায়াত দিক তোমাকে মা, কিন্তু মনে রেখো সময়ের মূল্য আর পড়াশোনা দুটোই অনেক গুরুত্বপূর্ণ। এখন তাড়াতাড়ি নাস্তা খাও আর তারপরে স্কুলে যাও। এরপর মিলি আর কোনো কথা না বলে নাস্তা খেতে চলে গেল। নাস্তা খেয়ে সে দ্রুত নিজেকে স্কুলের জন্য প্রস্তুত করলো। তারপর সে চুপি চুপি মোবাইলটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল, যাতে তার মা কিছু বুঝতে না পারে। মা কিছু বুঝতে পারেনি, স্কুলে যাওয়ার পর আমি আবার ভিডিও বানাবো। এরপর সে স্কুলে চলে যায়। আর স্কুলে যাওয়ার পর সে তার বেস্ট ফ্রেন্ড টিকটকার আদিবার সাথে বসে পড়লো। আদিবা তখন মিলিকে উদ্দেশ্য করে বলল, মিলি, আজকে একটা দারুণ আইডিয়া এসেছে আমার মাথায়। স্কুলের পেছনের ফুল বাগানে আমরা নাচের ভিডিও বানাবো, দেখবি সেখানকার ভিডিও ভাইরাল হবেই হবে। তুই পাগল হয়ে গেছিস নাকি আদিবা? স্কুলে এসে এভাবে নাচানাচির ভিডিও কি বানানো ঠিক হবে? স্যার ম্যাডামরা যদি দেখে ফেলে তখন কি হবে বলতো? আরে ধুর, কি যে বলিস না, কেউ দেখবে না, চল তো। কি ব্যাপার, তোমরা দুজন কোথায় যেতে চাচ্ছ? তোমরা কি টিকটক ভিডিও বানাতে চাচ্ছ? কাজটা কিন্তু ঠিক হচ্ছে না মিলি। এটা স্কুল, এখানে আমরা সবাই পড়াশোনার জন্য আসি। তুমি স্কুলে টিকটক ভিডিও বানিয়ে স্কুলের পরিবেশটা নষ্ট করো না। মিলি, আসলে ও আমাদের দেখে হিংসা করছে, ওর হিংসায় গা জ্বলে পুড়ে যাচ্ছে। ও তো আমাদের মতো টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারবে না, সেজন্য আমাদেরকেও বাধা দিচ্ছে। ওর কথা শোনা যাবে না। চল তো মিলি, চল। তোমরা এসব কি আজে বাজে কথা বলছো? ওসব ভাইরাল টাইরাল হওয়ার ইচ্ছে আমার একদমই নেই। আমি তোমাদের সাবধান করছি যাতে স্কুলের মান সম্মানটা নষ্ট না হয়। কি আজে বাজে কথা বলছে দেখেছিস মিলি? আমরা নাকি স্কুলের মান সম্মান নষ্ট করব? আমরা তো আরো স্কুলের মুখ উজ্জ্বল করব। যখন আমরা ভাইরাল হব তখন সবাই ইন্টারভিউ নিতে আসবে এবং জানতে চাইবে আমরা কোন স্কুলে পড়ি। আর তখনই তো দেশবাসী আমাদের স্কুলের নাম জানতে পারবে। তাহলে কি দাঁড়ালো? আমরাই তো সবচেয়ে ভালো কাজ করছি। ওর কথা শুনিস না তো মিলি, চল আমার সাথে। এরপর তারা দুজন টিকটকার ভিডিও করার জন্য স্কুলের ফুলবাগানে চলে গেল আর ট্রেন্ডিং গানের সাথে তাল মিলিয়ে নাচছিল আর আদিবা ভিডিও করছিল। আরে মিলি, দেখ দেখ, দারুণ ভিডিও হয়েছে। কই দেখি তো। আরে বাহ, খুব সুন্দর ভিডিও হয়েছে তো। ভিডিওটা দেখে মনে হচ্ছে এই ভিডিওটা ভাইরাল হবেই হবে। চল মিলি, এখন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ক্লাসে চলে যাই। স্যার মনে হয় ক্লাসে ঢুকে গেছে। ক্লাসে আমাদের না দেখলে জান্নাতুল আবার আমাদের নামে উল্টাপাল্টা কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তাড়াতাড়ি চল। আজকে রাতে এই ভিডিওটা আপলোড দিব, আর কালকেই দেখতে পারবো কেমন ভিউ আসে। এরপর তারা দুজন ক্লাসে চলে যায়। তারপর ক্লাস শেষ করে বাড়িতে চলে আসে। আর মিলি বাড়ি গিয়ে স্কুলের ফুলবাগানের রেকর্ড করা ভিডিওটা টিকটক, ফেসবুক, ইউটিউবে ছেড়ে দেয়। আর সাথে সাথে সেই ভিডিওটায় ভিউ আসা শুরু হয়, মুহূর্তেই একদম ভাইরাল। পরদিন সকালে আদিবা মিলির বাসায় চলে আসে আর বলে, মিলি দেখ দেখ, তোর ভিডিওতে তো দারুণ ভিউ এসেছে, কত মানুষ লাইক করেছে।
আর কমেন্টসের তো বন্যা বয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না এই ভিডিও ভাইরাল হবেই হবে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আমি যে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব তা আমি বুঝতেই পারিনি। কি সুন্দর লাগছে আমায়। সারা বাংলাদেশে ভিডিওটা তোলপাড় তুলে দিয়েছে। আদিবা, এক কাজ করে চল, আজকে তুই আর আমি মিলে ডুয়েট আরেকটা ভিডিও করি, দেখবি এটাও ভাইরাল হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল চল, তাড়াতাড়ি রিং লাইটটা নিয়ে আয়। এই সময় বেশি বেশি ভিডিও আপলোড দিলে আরো বেশি ভাইরাল হওয়া যাবে, আর তোর সাথে আমিও ভাইরাল হয়ে যাব। এরপর মিলি আর আদিবা দুজনে মিলে একটা ডুয়েট ট্রেন্ডিং মিউজিকের সাথে নাচ করতে থাকে, আর তারপর সে ভিডিওটা তারা ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করে দেয়। আর মুহূর্তে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কিন্তু একটা সমস্যাও তৈরি হয়। তাদের সেই ভিডিওটাকে যেন এআই দিয়ে আদিবার জায়গায় একজন ছেলেকে বসিয়ে দেয়, আর মিলি সে ছেলের সাথে নাচ করতে থাকে। সেই ভিডিওটাও ব্যাপক ভাইরাল হয়। স্কুলের স্যার, ম্যাডাম, মহল্লাবাসী, মিলির বন্ধু বান্ধব সবাই সে ভিডিওটা দেখে নেয় এবং তারা তো রাগান্বিত হয়ে যায়, কারণ তাদের স্কুলের নাম ইতিমধ্যেই দুর্নাম হয়ে গেছে। ও মাই গড, মিলি কি তাহলে এটা ওর বয়ফ্রেন্ডের সাথে নাচছে? এত ছোট্ট একটা মেয়ে কিনা প্রেমও শুরু করেছে। এরপর মিলি ক্লাসে ঢুকলে সবাই ওর দিকে হা করে তাকিয়ে থাকে। এটা দেখে মিলি আশ্চর্য হয়ে যায়। কি হয়েছে? তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি চিড়িয়াখানার বাঘ নাকি ভাল্লুক? হ্যাঁ, তোমরা সবাই আমাকে এভাবে দেখছো যে? মিলি, সর্বনাশ হয়ে গেছে। তোর ভিডিও এআই দিয়ে একটা ছেলের সাথে এডিট করে খারাপ বানিয়ে ফেসবুকে ছেড়েছে। সবাই সেটা দেখেছে। কি বলিস? আমি তো এমন কিছু করিনি। তোমাকে আমি আগেই বলেছিলাম মিলি, এসব টিকটক ভিডিও না করার জন্য। এখন দেখলে তো কি হলো? সারা দেশে তোমার মান সম্মান নিয়ে সবাই খেলা করছে, তোমাকে সবাই ছি ছি করছে। সাথে আমাদের স্কুলেরও দুর্নাম হচ্ছে, সবাই আমাদের স্কুলকেও ছি ছি করছে। হেড স্যার তো রেগে মেগে আগুন হয়ে আছে মিলি। তখন হেড স্যার ক্লাসে এসে মিলিকে রাগারাগি করে স্কুল থেকে বের করে দিল। দুঃখ ভারাক্রান্ত মন আর কান্না করতে করতে বাড়িতে গেলে তার মা তাকে বলল, মারে, সবাই আমার দিকে অপরাধের আঙুল তুলছে। আমার তো এখন মরে যেতে ইচ্ছে করছে। তোকে কি জন্ম দেওয়া আমার পাপ হয়েছে মা? তোকে কি আমি শাসন করিনি? তাহলে এখন সবাই আমাকে বকাঝকা করছে কেন? সবাই বলছে এখানে মায়ের দোষ বেশি। আমি কি তোকে কোনো শাসন করিনি? কেন করলি তুই এটা? মা, আমি তোমাকে কি বলবো আসলে কিছুই বুঝতে পারছি না। ভুল তো আমি করেছি, এখন তোমাদেরও শাস্তি পেতে হচ্ছে। আসলে মরে যাওয়া তো আমারই উচিত মা, তোমার না। মারে, এমন কথা বলিস না। এই মোবাইলের রঙিন দুনিয়া খুবই চকচকে রে মা, কিন্তু তার ভেতরে বিষ লুকানো। আজ বুঝছিস তো প্রযুক্তিকে মানুষ কেমন খারাপ কাজে ব্যবহার করছে। আমি জানি আর তুই এমন ভিডিও করতে পারিস না মা, কিন্তু এখন প্রযুক্তি দিয়ে সব করা যাচ্ছে। এজন্যই মারে, মেয়ে মানুষের ভিডিও বা ছবি এসব ফেসবুকে ছাড়া যাবে না, তাহলে যে কোনো মেয়ে মানুষ সমাজে মুখ দেখাতে পারবে না। এখন বুঝেছিস তো? বাবা, আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো বাবা? নিশ্চয়ই পারবে মা। তওবা করো আর নামাজে ফিরো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। মিলির এমন ভিডিওর কথা শুনে সেখানে মসজিদের হুজুরও চলে আসে আর মিলির উদ্দেশ্যে বলে, বেটি, আমি সব শুনেছি, তাই তোমার কাছে এলাম। আল্লাহ বলেন, যে তওবা করে সে যেন কখনো গুনাহ করেইনি। হুজুর, আমি সবাইকে হতাশ করেছি। আমি এখন সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি। তোমার নাম আল্লাহর কাছে আবার প্রিয় হতে পারে যদি তুমি নিজের জীবন পাল্টাও, নামাজ পড়ো, কোরআন পড়ো, এদের সাথে আবার সম্পর্ক গড়ে তোলো। তুমি যদি এখন থেকে আল্লাহর পথে চলো, মানুষ একদিন তোমাকে দৃষ্টান্ত হিসেবে দেখবে ইনশাল্লাহ। এরপর বেশ কিছুদিন কেটে যায়। মিলির মধ্যে এখন ব্যাপক পরিবর্তন এসেছে। সে এখন ধর্মীয় শিক্ষায় অনেকের জন্য আইডল হয়ে গেছে। যে মেয়ে মোবাইলের মধ্যে সবসময় হারিয়ে থাকতো, আজ সে আল্লাহর কিতাবের আলোয় ফিরে এসেছে। আমি এখন সবার কাছেই হাসির পাত্রী হয়ে গেছি। বাচ্চারা কখনো এমন কিছুর পিছনে দৌড়াবে না যা তোমার ঈমান কেড়ে নেয়। মনে রেখো, ভাইরাল দিয়ে কোনো কাজ নেই। আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ করো, তাহলে তুমি আসল হিরো হবে। আপু, এখন তুমি একদম অন্যরকম সুন্দর। হ্যাঁ ভাই, সৌন্দর্য তখনই সত্যি হয় যখন তা শুধুমাত্র আল্লাহর জন্য হয়।
তো ছোট্ট বন্ধুরা, তোমরা আমাদের এই গল্প থেকে কি শিখলে? আমাদের সমাজে এমন ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে। ভাইরাল হওয়ার নেশায় সবাই নিজেদেরকে সবার সামনে উন্মুক্ত করে দিচ্ছে, বিনিময়ে শুধু পাচ্ছে অপমান, অপদস্থ। কিছুদিন পর আর তাদের কেউ পছন্দই করছে না, সবাই তাদেরকে ঘৃণা করছে। আর এই সুযোগ নিয়ে কিছু অসাধু লোকজন এআই দিয়ে নোংরা নোংরা ভিডিও বানিয়ে সেগুলো ফেসবুকে আপলোড করছে। এতে করে তাদের মান সম্মান নষ্ট হচ্ছে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা কখনোই স্কুল কলেজে গিয়ে এই ধরনের ভিডিও ফেসবুক বা ইউটিউবে ছাড়বে না। তাহলে দেখবে মিলির মতো তোমাদেরও মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রহমান শিকদারের ভারী নীরবতা। চেয়ারে বসে চোখ মুছছেন তিনি। সামনে দাঁড়িয়ে আছে হানিফ। বাবা, আমি তোমাকে আমার জামাইয়ের সর্বোচ্চ মর্যাদা দিতে চাই, কিন্তু আমাকে একটু সময় দাও বাবা, আমি সবকিছু ঠিক করে ফেলবো। আপনি যা করবেন বাবা, আমি তাতেই খুশি। আমি শুধু চাই আপনি শান্তি পান আর আপনার দুই মেয়েরই মুখে যেন হাসি থাকে। আমি একটা ভুল করতে যাচ্ছিলাম বাবা, কিন্তু আমার বড় মেয়ে আরাবি আমাকে সেই ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম অর্থই সুখ এনে দেয়, কিন্তু আসলে এখন দেখছি ভালোবাসা আর চরিত্রই আসল সম্পদ। না বাবা, আমি কিছুই করিনি, সবই আল্লাহর ইচ্ছা। আমরা শুধু ওনার ইচ্ছার বাহক মাত্র। এক সময় ভেবেছিলাম গরিব ঘরে মেয়ে দিলে ইজ্জত কমে যাবে, কিন্তু আজ বুঝলাম গরিব ঘরে ঈমান থাকে, শান্তিও থাকে। বড় ঘরে অর্থ থাকে, কিন্তু অনেক সময় সেখানে ভালোবাসা থাকে না। ঠিক বলেছেন বাবা, মানুষ বড় হয় সম্পদে নয়। আমার ছোট মেয়ে কামিনীর জীবনটা ঠিক করতে হবে। জান বাবা, আমি আপনার জন্য দোয়া করব। ইনশাল্লাহ কামিনীও একদিন আপনার গর্ব হয়ে উঠবে। আমিন বাবা। আল্লাহ যেন আমার দুই মেয়ের ঘরেই সুখের আলো ছড়িয়ে দেন। এরপর রহমান শিকদার ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে গেলেন। তারপর সে তার ছোট মেয়ের বাড়িতে চলে গেল। রাহাত সোফায় বসে ফোনে গেম খেলছে। টেবিলে আধা খালি মদের বোতল। কামিনী কাছে একপাশে বসে। ঠিক তখনই দরজায় কে যেন কড়া নাড়ে। রাহাত, আমি তোমার সাথে একটু কথা বলতে এসেছি। আরে শ্বশুর মশাই এসেছেন দেখছি, বসুন বসুন। রাহাত, আমি বড় আশা করে আমার ছোট মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু এখন কামিনীর মুখে যা শুনছি তুমি নাকি ওকে মদ খেয়ে মারো, আবার অপমানও করো। আহা বাবা, আপনি অত সিরিয়াস হবেন কেন? আমি তো বড়লোক ঘরের ছেলে, একটু বিলাসিতা করি, তাতে দোষ কি? আপনার ওই গরিব জামাইয়ের সঙ্গে আমার একদম তুলনা করবেন না। চুপ করো রাহাত, তুমি বলছো মদ বিলাসিতা, কিন্তু এটা তো হারাম কাজ, নষ্ট পথ। আমি তোমাকে সতর্ক করছি, এখনো সময় আছে, ফিরে আসো সোজা পথে। আহা বাবা, রাগ করবেন না তো। আপনি আমাকে 2 লাখ টাকা দিন, আমার খরচ এখন অনেক বেড়ে গেছে, হাত একেবারে খালি। না রাহাত, আমি তোমাকে টাকা দেব না। আমার সম্পত্তি, আমার দুই মেয়ের হক, আমি এখন তোমাদের একসাথে করে বুঝবো কে যোগ্য জামাই, আর আমার যাকে যোগ্য মনে হবে আমার সম্পত্তি আমি তাকেই দিয়ে দেব। মানে কি? আপনি তাহলে ভাবছেন আমি যোগ্য না? আপনি তো নিজেই আমার সঙ্গে আপনার ছোট মেয়ের বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তখন তোমাকে যোগ্য ভেবেছিলাম, কিন্তু এখন বুঝেছি তুমি পথ হারিয়ে ফেলেছো। যেভাবে টাকা উড়াচ্ছ একদিন তোমার সব শেষ হয়ে যাবে। শোনো, বসে খেলে রাজার রাজ্যও শেষ হয়ে যায়। তাহলে এখন কি করতে চান আপনি? আমি আমার মেয়েকে আজই বাড়ি নিয়ে যাচ্ছি। তুমি সময় নিয়ে ভাবো, যদি বুঝতে পারো তুমি ভুল করেছো তবে আমার বাড়িতে এসো, আর না বুঝলে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। বাবা, আমিও তোমার সাথে যাব। এরপর রহমান শিকদার মেয়ের হাত ধরে বেরিয়ে যায়। তারপর সে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সবাই একত্রে বসে। রহমান শিকদার, আরাবি, কামিনী ও হানিফ। বাবা হানিফ, আমি বুঝতে পারছি এখন তুমিই আমার সত্যিকারের জামাই। আমি আমার সব সম্পত্তি তোমাকে দিতে চাই বাবা। তুমি আমাদের দেখাশোনা করবে তো বাবা? বাবা, আপনি আমার কাছে সম্পত্তির কথা তুলবেন না। আপনার দুই মেয়েরই সমান হক আছে এই সম্পত্তিতে। আমি একা কিছু নিতে চাই না। আমার ইচ্ছে রাহাতকে আলোর পথে ফিরিয়ে আনা। ইনশাল্লাহ আমি ওকে বোঝাবো। বাবা, আপনি ওকে একবার ডাকুন না। হ্যাঁ বাবা, হানিফ ঠিক বলেছে, রাহাতকে আরেকটা সুযোগ দেওয়া উচিত বাবা। বিকেলের শেষ আলো, পরিবেশ একেবারেই নিস্তব্ধ। ফোন করে রহমান শিকদার রাহাতকে ডেকে আনে। রাহাত এসে দাঁড়ায়, মুখে বিরক্ত ভাব, চোখে অহংকারের ছাপ। ওহ বাবা, আপনার এই গরিব জামাই আমাকে উপদেশ দিতে এসেছে নাকি? হ্যাঁ? না ভাই, উপদেশ না, শুধু একটু কথা বলতে এসেছি। কেমন আছেন আপনি? তোমার এসব ভদ্র কথা শোনার আমার দরকার নেই ভাই। তুমি ছোট লোক, তুমি শুধু নামাজ পড়ো,
আর দোয়া পড়ে পেট ভরতে জানো। ঠিক বলেছেন ভাই, তবে পেট নামাজে ভরে না, কিন্তু নামাজে মন ভরে ভাই। টাকা একদিন শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর ভয় আর ঈমান সেটা যদি থাকে, মানুষ কখনো হারিয়ে যায় না। তোমার কথা আমাকে শুনতে হবে? তুমি তো এসব বড় কথা বলবেই, কারণ তোমার হাতে টাকা নেই। আমার মতো হলে বুঝতে, আমি বড় ঘরের ছেলে, সামান্য কিছু বিলাসিতা করলে এখানে সমস্যা কোথায়? যে বিলাসিতায় তোমার সংসার ভাঙে, তোমার স্ত্রী কাঁদে, তাহলে সেটা আর বিলাসিতা থাকে না ভাই, সেটা হয় পাপ। স্বাধীনতা মানে পাপ করা না ভাই। এরপর রাহাত চুপ করে যায়, কিন্তু মুখে এখনো অভিমান। তখন রহমান শিকদার এগিয়ে আসে, কণ্ঠ তার ভীষণ ভারী। রাহাত, আমি তোমার শ্বশুর হিসেবে নয়, একজন বাবা হিসেবে বলছি। আমি আমার ছোট মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম অনেক ভরসা করে, কিন্তু তুমি সেই বিশ্বাস ভেঙে দিয়েছো। আমি কিছুই ভুল করিনি বাবা, আমি আমার মতো জীবনযাপন করি। আপনি যদি আমাকে টাকা দেন সেটা আমি নিব, কিন্তু আপনার উপদেশ শোনার সময় আমার নেই। রাহাত, আমি তোমার কাছ থেকে টাকার সম্পর্ক না, সম্মান চাই। আমার মেয়ে যেন শান্তিতে থাকে সেই প্রার্থনাই করি। তুমি মদ খাও, মারধর করো, এটাই কি তোমার পরিবারের প্রতি ভালোবাসা? বাবা, আমি কোনো ভুল করিনি, শুধু একটু স্বাধীনভাবে চলতে চেয়েছি আর কি। নিজের ক্ষতি করলে সেটা স্বাধীনতা নয়, সেটা তো ধ্বংস। রাহাত চুপচাপ, কিন্তু এখনো জেদি চেহারা। কামিনী চোখে পানি নিয়ে এগিয়ে আসে। রাহাত, তুমি কি জানো তোমার জন্য আমি কত কেঁদেছি? আমি তোমার সুখ চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কষ্ট দিয়েছো। আমি শুধু চাই তুমি বদলে যাও এবং ভালো পথে ফিরে এসো। তুমি দেখছি এখনো আমাকে বুঝতে পারোনি কামিনী। আমি যেমন তেমনই থাকবো, মানুষ হঠাৎ করে বদলায় না। মানুষ চাইলেই বদলাতে পারে ভাই। কোনো বান্দা এক ধাপ এগোলে আল্লাহ 10 ধাপ এগিয়ে আসেন। তোমার শুধু ইচ্ছেটাই দরকার। রাহাত, আজ শেষবারের মতো বলছি, তুমি যদি বদলাতে না চাও, আমি আমার মেয়েকে তোমার সংসার করতে দেব না। আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না। সবাই চুপ, বাতাস ভারী হয়ে যায়। রাহাত নিচের দিকে তাকায়, মুখ শক্ত, কিন্তু চোখে দ্বিধা। কিছুক্ষণ পর ধীরে ধীরে কথা বলে ওঠে। আমি জানি না বাবা, আমার মধ্যে কি হয়েছিল। আমি হয়তো সত্যি পথ হারিয়ে ফেলেছি, কিন্তু নিজেকে একদিনে বদলানো খুব কঠিন। কেউ একদিনেই বদলায় না ভাই, কিন্তু আজ যদি তুমি প্রথম পদক্ষেপ নাও, আল্লাহ পথ দেখাবেন। আমি চেষ্টা করব হানিফ ভাই, আমি মদ ছেড়ে দিব, নামাজে যাব। শুধু আরেকবার আমাকে একটু সুযোগ দিন। আমি তোমার পাশে আছি রাহাত, শুধু সত্যি করে চেষ্টা করো। আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেন বাবা। আজ থেকেই শুরু করো তোমার নতুন জীবন। ইনশাল্লাহ ভাই, আমরা সবাই একসাথে নামাজে যাব। আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। রাহাত মাথা নিচু করে এগিয়ে আসে এবং কামিনীর হাত ধরে। মুখে অনুতাপের ছায়া এবং চোখে পানি। কামিনী, আমাকে ক্ষমা করো, আমি সত্যি বদলে যেতে চাই। চারদিকে নিস্তব্ধতা। রহমান শিকদার তসবিহ হাতে আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করেন। বাড়ির আঙিনায় রহমান শিকদার, হানিফ, রাহাত একসাথে দাঁড়ায়। পাশে দুই বোন আরাবি ও কামিনী, দুজনেই বেশ খুশি। তারপর একসাথে বসে খাবার খায়। হানিফ, তুমি শুধু আমার জামাই নও, তুমি আমার গর্ব। তোমার জন্যই আমার পরিবার বেঁচে গেল, আমার দুই মেয়ে সুখ পেল। বাবা, সবই আল্লাহর রহমত। এখন আমিও সত্যি বুঝেছি, গরিব জামাই নয়, আল্লাহ ভীরু জামাই আসল ধন। তারপর একসাথে বসে খাবার খায়। সত্যিকারের গরিব সে নয় যার টাকা নেই, বরং সে যার হৃদয়ে তাকওয়া নেই। আর যে আল্লাহ ভীরু সেই ধনী, শান্ত এবং মর্যাদাবান।